পূর্ব মেদিনীপুরের একটি এলাকা নন্দীগ্রাম। নোনা মাটি, চরের জমি, বছরে চাষ হয় শুধু বর্ষায়। রোজগারের সন্ধানে এলাকার অধিকাংশ মানুষ ভিটে ছাড়া। সরকার পরিকল্পনা করলেন এখানে একটা কেমিক্যাল হাব করবেন, হবে কর্মসংস্থান, হবে উন্নয়ন। নদীর ওপারে উন্নত শিল্পনগরী হলদিয়া, এপারেও রূপ নেবে তেমনি আরেকটি স্বপ্ন। কিন্তু উন্নয়নকে রুখতে শুরু হলো রাজনৈতিক চক্রান্ত। সন্ত্রাস, আতঙ্ক আর গুজবকে অস্ত্র বানায় ষড়যন্ত্রকারীরা। মানুষের মধ্যে ছড়ানো হয় নানা বিভ্রান্তিমূলক মিথ্যের জাল। সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে একদিকে অতি বাম, অন্যদিকে চরম দক্ষিণপন্থী দলগুলি জোট বাঁধে এক গভীর চক্রান্তে। 8 নভেম্বর 2006 সাল চট্টবেড়ে বাজারে মিটিং হয়। পরিকল্পনা মাফিক তাহের ওরা সুপিয়ান টুপিয়ান, শুভেন্দু, শিশির অধিকারী, খুশনবী এরা ছিল। এরা একটা পরিকল্পনা করলো যে 3রা জানুয়ারিতে ওরা সিন্ডিকেট করতে আসবে, বলতে এই যে পায়খানা টেখানা যে অঞ্চলে হয় ওইখানে অফিসার আসবে। ওদেরকে ঘিরে যদি কিছু একটা খুন জখম করা যায় ওইখান থেকে আমাদের আন্দোলন বাড়বে। 25শে সেপ্টেম্বর সিঙ্গুরে কি ঘটলো দেখলেন তো? দলে দলে যেভাবে মানুষ চেক নিতে আসছে তাতে কারখানা আটকানো অসম্ভব হয়ে পড়বে। সিঙ্গুর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের এখানের সিপিএম এর দলবল মানুষকে কিছু বোঝানোর আগেই আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। নন্দীগ্রামকে আরেকটা হলদিয়া বানানোর স্বপ্ন দেখছে সিপিএম। একটা নতুন ব্রিজ গড়ে দুটো উন্নত শিল্প নগরীকে নাকি একসঙ্গে জুড়ে দিতে চায়। আর এই স্বপ্ন সফল হলে তুমি, তোমার বাবার এবং তোমার দিদির এই পূর্ব মেদিনীপুরে 1 ইঞ্চিও রাজনৈতিক জমি থাকবে। নন্দাগড়ে ঠিক কথা বলেছে। একই ভূমি সংস্কার আর এই গরিব চাষিদের ভেতরে পাট্টা বিলি করে একেবারে 30 বছর রাজত্ব চালিয়ে গেল। এরপরে যদি শিল্প টিল্প করতে দেওয়া হয় না তাহলে তো হয়ে গেছে। 100 বছরেও আমরা এই ক্ষমতায় যেতে পারি। আমরা কয়েক মাস ধরে আমাদের লোকজনদের বোঝাচ্ছি যে সরকার বেছে বেছে মুসলমানদের জমি, কবরখানা, মসজিদ এইসব কেড়ে নিতে চাইছে। এই ইউনিভার্সিটি থেকে ছেলেরা আসছে, ওরা যে মিটিং করছে ওরা একই কথা বলছে। আমাদের ছেলেরা কিন্তু রেডি। অ্যাকশনের দিনক্ষণ এবার ঠিক করতে হবে। দিনক্ষণ তো ঠিক করতেই হবে। আমার তো মনে হয় যে কোনো একটা সরকারি কর্মসূচির দিনটা আমাদের বেছে নিলে ভালো। এদিকে তাহের, সুফিয়ানরা লোকজনদের মধ্যে গিয়ে প্রচার করবে তো যে কোনো মুহূর্তে তোমাদের জমির নোটিশ চলে আসবে। আর পুলিশ যে কোনো মুহূর্তে এসে তোমাদের ঘর বাড়ি সমস্ত কিছু দখল করে। আর এই ভয় মনের ভেতরে ঢুকতে পারলে মানুষকে খেপানো সহজ হবে। বলতে হবে এই সিঙ্গুরে যেরকম পুলিশ প্রশাসন জোর করে জমি দখল করে নিয়েছে এখানেও ঠিক তাই হবে। আমাদের টার্গেট হবে পুলিশ প্রশাসন আর সিপিএম। ডাইরেক্ট অ্যাকশনের দায়িত্ব থাকবে কিন্তু নারায়ণের ওপর। আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আর এই লোক খেপালেই কিন্তু চলবে। আমাদের চাই সন্ত্রাস আর আতঙ্ক। আর এই দুটোকে ছড়িয়ে দিয়ে আমাদের কিন্তু একদিকে প্রশাসন, পুলিশ আর অন্যদিকে ওই সিপিএম কে আটকাতে এসে যাবে। টাকা বা অস্ত্রের অভাব হবে না। দাদা, আগামী 3রা জানুয়ারি এই কালীচরণপুরে পূর্ণ স্যানিটেশন ঘোষণার একটা কার্যক্রম আছে। ভালো, খুব ভালো। সরকারি কাজ, সরকারি আধিকারিকরা থাকবে। তাহলে আমরা এই গুজব ছড়াবার কাজটা শুরু করা যাক। একদিকে সিঙ্গুরকে ঘিরে পশ্চিমবঙ্গ উত্তাল। মানুষ এবং সংবিধানকে চরম অপমান করে বিরোধী নেতৃত্ব তত্ত্বাবধানে বিধানসভায় চলে লুম্পেন রাজনীতির উন্মাদ নৃত্য। অন্যদিকে নন্দীগ্রামে চুপি সারে চলে বিষ ছড়ানোর কাজ। হঠাৎ করে একদিন শাঁখ বাজালো যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে নন্দীগ্রাম। তখনই সেই দিনই সেই দুপুর 2টোর দিকে এই ঘোষণাটা হওয়ার সঙ্গে সঙ্গে কি না নবকুমার সামন্ত লঞ্চ করে বিজ্ঞপ্তি জারির পত্র নিয়ে আসছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই দিন বিকাল থেকে রাস্তাঘাট কাটা শুরু। যে সালেম গোষ্ঠী আসবে তো তাদের নিবাস কেন্দ্র হবে এই সব বলে এই আন্দোলন আরম্ভ হয়। তাদের নিবাস কেন্দ্র
কিন্তু আমরা তো শুনেছি যে এখানে একটা কেমিক্যাল হাব হবে। কেমিক্যাল হাব হবে এবং নিবাস কেন্দ্র হবে, ওই জন্য গোটা নন্দীগ্রাম নেবে। আজকে সালিমকে নিয়ে সেখানে কি করার জন্য জানেন? কেমিক্যাল হাব, আর হবে পর্যটন কেন্দ্র, বিলাসবহুল হোটেল, আর হবে রাখার জন্য রাস্তা, তাকে এয়ারপোর্ট, এই সমস্ত তৈরি করার জন্য চাষির জমি কেড়ে নিতে হবে। সরকার বাহাদুর যেভাবে করছেন তাতে দেখা যাচ্ছে পরপর আপ টু কমলপুর পর্যন্ত ওরা জায়গা নিয়ে নেবে আর মোটামুটি প্রমোটারি ব্যবসা করবে। আর ওই জন্য মোটামুটি এখানে জমি রক্ষা কমিটির দরকার রয়েছে। তো আমরা বলছিলাম যে কেমিক্যাল হাব যদি হয় 10,000 কি বলে 10 একর জায়গার মধ্যে তো হয়ে যাওয়ার ব্যাপার, 10 থেকে 11,000। তো তাহলে এত জায়গা তো লাগবে না, তখন এই প্রমোটারি ব্যবসার ব্যাপারটা বুঝিয়ে দিলে। তারা বলছে একবারে সে মানে সে শামসাবাদের পিচ রাস্তা, কে বলছে রেয়াপাড়া অব্দি, বলে সরকার ঘোষণা করছে তুই সব জানিস না, একবার রেয়াপাড়া অব্দি এবার পুরো নিয়ে নিবি এই বলে ওই শিল্পী করার জন্য। ওই কেমিক্যাল হাউস নাকি হয় বলছিল, বলে একবার রেয়াপাড়ার কেলেন পাড় পর্যন্ত ওটা মানে হাউস করে। আমার বলছি যে না, ওই নদী সাইডটা দেওয়ার কথা আছে। বলে দেখছি এই নকশা বিভাগ দিয়ে সরকার নকশা দেখছো, নকশা দিয়ে দেখেনি সে কী করে বুঝবে? এইভাবে আমাদেরকে বুঝাটা আমার তো জানি বাবু। বর্তমানে মানুষ বুঝেছে যেটা সালিমনগর হয়ে যাবে, নন্দীগ্রাম থানা গোটা সমস্ত লোককে তুলে দেবে, আমরা কোথায় যাব? এই তো ঢুকে গেল মানুষের মধ্যে। মিথ্যে মিথ্যে মিথ্যে, একটা মিথ্যেকে বারবার বললে মানুষ সেটাকেই সত্যি বলে জানতে শুরু করে। 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে জমির কোনো নোটিশ আসেনি। পূর্ণ স্যানিটেশন ঘোষণার জন্য সরকারিভাবে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়েই ওরাই হামলা করতে লাগলো যে জমি অধিগ্রহণের নোটিশ এসেছে। আদপে তা নয়। সেটাকে ঘিরেই তখন প্রধান আমাদের যে সমীরণ বিবি, তখন তিনি পুলিশে খবর দিলেন বাধ্য হয়ে। পুলিশে খবর দিতেই ওরা সেই পুলিশের গাড়িটাকেই পোড়ালো। বারুদের পাহাড় তৈরি ছিল। কালীচরণপুরে জমি অধিগ্রহণের নোটিশ টাঙানো হয়েছে, এই গুজবটা শুধু একটা জ্বলন্ত দেশলাই কাঠির কাজ করে। 3রা জানুয়ারিতে ওখানে রাস্তা কাটার জন্য আমাকে ডাকতে নিয়ে যায়, এখানে আমি যেতে রাজি না হওয়ার জন্য আমার 3রা জানুয়ারিতে 5ই জানুয়ারি আমাদের দোকান বাড়ি প্রথম ভাঙায়। আক্রমণ নেমে আসে সিপিআইএম সমর্থক এবং কর্মীদের ওপর। প্রতিবাদী সাধারণ মানুষের ওপর চলে অত্যাচার। 6 তারিখে তো এখানে মিটিং হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওই মিটিং হওয়ার পরে আমাদেরকে এখানে নিয়ে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সুপিয়ান, খুশনবী, মিলন প্রধান, সবুজ প্রধান, নিশি মণ্ডল, ভবানী দাস, আনসার, নন্দপাত্র, এরা সবাই এখানে বসে এখানে একটা গোপন মিটিং হলো। মিটিং হয়ে যে আমাদেরকে এই পরিকল্পনাভাবে রাত্রে ওখানে যে একটা হামলা করতে হবে, তবে জনগণকে জাগ্রত করা হবে। নন্দীগ্রামে সিপিএম সমর্থকরা পরিবার সহ আশ্রয় নেয় তালপাটি খালের ওপারে খেজুরিতে। 6 জানুয়ারি 2007 আন্দোলনকে আরো হিংসাত্মক চেহারা দিতে রাতের অন্ধকারে আক্রমণ হয় সেই ত্রাণ শিবিরে। নেতৃত্বে থাকেন মাওবাদী নেতা এবং পেশাদারী দুষ্কৃতীরা। টিভি ক্যামেরাকে সাথে নিয়ে অভিনব হামলার ছক। মানুষকে খেপাতে হলে লাশ চাই, রক্ত চাই। নিপুণ মাওবাদী কৌশলে ঘটে চলে আক্রমণ। সেই সময় দেখি কিছু অপরিচিত লোক, ওই যে মাওবাদী নারায়ণ বা আরও বেশ কিছু অপরিচিত মুখ, তারা হচ্ছে এখানে ঘোরাফেরা করছে, তাদের কাঁধে ঝোলা টোলাও আছে। আর তারা ওই দিকে ওই যে গলিটা দেখছেন, ওই গলিতে ওরা মানে ওই যে ব্রিজের এ পাশে যেখানে ওই গলিতে ওইখানে ওরা হচ্ছে ছিল। এই ব্রিজের ঠিক এখানে তো কাটান ছিল, এটা তো প্রায় 15 ফুট কাটান ছিল, 6-7 ফুট হচ্ছে গভীর ছিল এই জায়গাটা আর কি। নারায়ণ হচ্ছে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, আর ভরত মণ্ডল এই জায়গা থেকে পাথর ছুটছে। হঠাৎ দেখি যে একটা গুলি লেগেছে বলে এখানে ভরত মণ্ডল পড়ে গেল। একে তুলে ধরে রেখেছে, বুঝতে পারছেন তো? এইভাবে 3 জন ওদেরই সেই অপরিচিত লোকগুলো ধরে রেখেছে, আর সে ফটো তুলছে প্রায় 5 মিনিট, আর সেই ছটকাচ্ছে, বুঝতে পারছেন তো? ওইভাবে ছটকাচ্ছে দেখবেন
বুঝলেন তো, সেই ফটোটা তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলছে, তোলার পরে ফেলে দিয়ে না বলছে ওকে 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 বলে তারা পালিয়ে গেল। দাবানলের মতো আরো গুজব ছড়ানো হয় যে ভরত মণ্ডলের খুনের জন্য দায়ী সিপিএম। এখান থেকে শঙ্কর সামন্তের বাড়ি কত দূরে আপনারা বুঝতে পারছেন, পান বাড়ি আছে, গাছ আছে, সেইখান থেকে ওই পাখি মারা বন্ধুকে ভরতের এই পারে কিন্তু গুলি লাগার কথা নয়। এই পারে এইটা হচ্ছে একবার প্রি প্ল্যানিং। আমি বলছি এতে শঙ্কর সামন্ত কিন্তু মারেনি, মেরেছে ওই নারায়ণ। কারণ ওরা জানে যে লাশ না হলে ওদের রাজনীতি হবে না, বুঝতে পারছেন তো। খেজুরি থেকেও গুলি করেনি, শঙ্কর সামন্তও গুলি করেনি। এটা না, খেজুরি থেকে এত দূর থেকে গুলি লাগে নাকি? 7ই জানুয়ারি ভোর রাতে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে স্থানীয় সিপিএম সমর্থক শঙ্কর সামন্তর বাড়ির ওপর। নিরীহ মানুষটিকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে তার শরীরটাকে কুপিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাকুকে যখন মারা হয় আমি তখন ছিলাম এখানে। আমাদের বাড়ির সামনে কাকুকে মানে ভোজালি চালিয়ে দেয়। হ্যাঁ, পাশে যে দাঁড়ায়নি আর কি। সেই মুহূর্তে আমরা সব বাচ্চাকে নিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর কি। বলছে যে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেবো বলে এই পেট্রোল ঢেলে দিচ্ছে আমার সে ছোট মানে দেওরের মেয়েটা, ওকে তো কোল থেকে টেনে নিচ্ছে বলে এই আগুনে ফেলে দেবো। ওদের পা ধরে জড়িয়ে ধরে রেখেছি আর কি। কত ছোট বাচ্চা? সে তখন 2 বছর 2.5 বছরের হবে। ছুরি দেখিয়ে পেটে তো ছুরি লাগিয়ে রেখেছে বলে ওকে কেটে দেবো বলে এইরকম করছে। গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে বলে ওকে আগুন ধরিয়ে দেবো। বাচ্চাটার গায়ে পেট্রোল? তখন আমরা সবাই মানে ওদের পা ধরে জড়িয়ে কাঁদছি আর কি, যে তোমরা তো সব কিছু পুড়িয়ে শেষ করে দিয়েছো, বাচ্চাটাকে এরকম করনি, আমাদের তোমরা যা বলবে আমরা তাই করবো বলে আমরা রাস্তাকে বেরিয়ে যাব বলে মানে তখন আমরা বেরিয়ে এসছি আর কি, সব কিছু ছেড়ে দিয়ে। যে বাচ্চাটার গায়ে পেট্রোল ঢেলে দিয়েছিল সেই বাচ্চাটা কি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছে? না, এখনো বলে দুষ্টু লোকরা গেল, ওখানে গেলে হয়তো দুষ্টু লোকরা মেরে ফেলবে। সেদিন আমরা এসছি এখানে আসবো শুনেছে তো বলছে জেঠু বোমা তোমরা যাওনি, সেখানে দুষ্টু লোক আছে ওরা মেরে বলে যে আমাকে তো জোর করে জামা ধরে রেখেছে, বলে জেঠু যেও না গো, জেঠি যাও না গো, ওখানে মেরে দেবে, দুষ্টু লোক ওখানে আছে, মোটেই ছাড়ছে না। আমরা কোন রকম বন্দি করে আমরা ঠিক আছে আমরা যাব না, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, নাম ধরেই আমরা বেরিয়ে এসেছি। সবাই কিন্তু ভয়ে টেনশনেই সবসময় থাকে, মাঝে মাঝে রাতে ঘুমোতে ঘুমোতে আতঙ্কে উঠে পড়ে। মেয়েটা যখন আতঙ্কে উঠে পড়ে, মা আগুন করে চিৎকার করে উঠে পড়ে। দুষ্টু লোকেরা শুনছো, ওই 3.5 বছরের তিস্তা এখনো ভোলেনি
তোমাদের ওই পৈশাচিক নৃশংস মুখগুলো। রাতে ঘুমের মাঝে এখনো আতঙ্কে চিৎকার করে ওঠে 16 বছরের মধুশ্রী। তোমাদের ওই নিষ্ঠুর চেহারা দেখে কোনোদিনও তোমাদের সন্তানরা ভয়ে রাতের অন্ধকারে কোঁকিয়ে উঠবে না তো? নন্দীগ্রামের ঘটনার প্রথম শহীদ শঙ্কর সামন্ত, কিন্তু পরিকল্পনাকে সুদৃঢ় করতে তালপাটি খালের জলে পাওয়া শঙ্কর সামন্ত তাল গোল পাকানো লাশটা যথেষ্ট ছিল না। মানুষের মনে ত্রাস সৃষ্টি করবার জন্য প্রয়োজন ছিল পুলিশ এবং প্রশাসনকে নন্দীগ্রামের বুকে নিশ্চিহ্ন করে দেওয়া। 7ই জানুয়ারি 2007 তদন্তকারী পুলিশের ওপর হামলা করে জমি বাঁচাও কমিটি। গোয়েন্দা বিভাগের নিরস্ত্র সাধুচরণ চট্টোপাধ্যায়কে টেনে নিয়ে যায়। 3 দিন বাদে তার পচা গলা লাশটা পাওয়া যায় নদীর জলে। সাধুচরণ চট্টোপাধ্যায়ের অশীতিপর মা আজও শোনেননি তার ছেলের মৃত্যু সংবাদ। 9 ফেব্রুয়ারি 2007 16 বছরের সুনিতা মণ্ডলকে গণধর্ষণ করে। গলা টিপে মেরে তার শরীরটাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। 9ম শ্রেণীর ছাত্রী সুনিতার অপরাধ, তার পরিবারের সদস্যরা সিপিএম এর সমর্থক ছিলেন। বাড়িতে এসে জল আনছে, তারপরে মশলা করছে, আনাজ কাটতে কাটতে হাফ আনাজ কাটা হয়েছে আর হাফ আনাজের আলু বঠিতে কাটটা হয়ে আছে আর কি। তেমন টাইমে তুলে নিয়ে গেছে। কিরে সালি, তোর মাকু বাপটা কোথায়? তাতে তোমাদের কি? গ্রামে তো থাকতে দাও না, বাপ জ্যাঠা সব যাবে কোথায়? তোর বাপও হারমাত, জ্যাঠাটাও হারমাত। হারমাতদের জন্য এ গায়ে কোনো জায়গা নেই। এই হারমাদের পরিবারের জন্য এই গায়ে একটুও জায়গা নেই। যা তোর বাপ খেজুরিতে, তোদেরকেও সেখানে পাঠাবো। কেন মানে? সালি মুখে মুখে চোপা, জিভ ছিঁড়ে নেবো তোর আমি। এই সালি, তোর মা কোথায়? মা জেঠি সবাই মাঠে গেছে খেসারির কড়াই তুলতে। আসিস কোথায়? রাত পাহাড়ায় আসে না কেন? দাদা বাড়িতে নেই। তা থাকবে কি করে? সালা সব হারাম জানাগুলো ওই পারে গিয়ে জুটেছে। সালা লক্ষণ সেটের দালাল। এই এটাকেই তুলে নিয়ে চল। সেই কাপড়ের জড়িয়ে ফাঁস না, শাড়িটা জড়িয়ে গাঁইডে মারা, লোল হয়ে আছে আমরা যখন না পাই তো। মৃত শরীরটা সৎকারের জন্য 10,000 টাকা জরিমানা চায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অত্যাচারে জর্জরিত পরিবারটি আশ্রয় নেয় খেজুরির ত্রাণ শিবিরে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের ভিটে মাটিটুকু। ঘর বলতে এখন শুধু এই ধ্বংসস্তূপটুকু। সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া, গারুপাড়া, অধিকারী পাড়া, গোকুলনগর, সাতেঙ্গাবাড়ি থেকে হাজার হাজার সিপিএম সমর্থকেরা ঘর ছাড়া হন। 11 মাস ধরে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ঠিকানা হয় খেজুরির ত্রাণ শিবির। সর্বস্ব লুট করে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। শ্মশানের স্তব্ধতায় পড়ে থাকে এক একটা পাড়া। ঘর বাড়ি ছেড়ে ঠাঁই হয় ইট ভাটার স্যাঁতস্যাঁতে অন্ধকারে। 11 মাস শীত, গ্রীষ্ম, বর্ষায় শুধু প্লাস্টিক বিছিয়ে তার উপরেই পাতা সংসার। 1 থেকে 15 বছর বয়সী 994টি শিশু ছিল খেজুরির ত্রাণ শিবিরে। এখানে কবে থেকে আছিস? 4.5। কে কে আছে? আমার বাবা, মা, কাকু, মা, ঠাম্মা, দাদু। এখানে কেন এলি? এই গচ্চগড়ার লোক শুধু মারছে, ধরছে, আরো বই ছিঁড়ে দিয়েছে। এই অত্যাচার করতে না অনেক পাশে বেড়ে এসেছি। কাঁদছিস কেন? কি হয়েছে বাবা, কাঁদছো কেন? জ্বর কিছু করে? জ্বর হচ্ছে? আমরা যে জমি দিতে চাইছি আর তারা জমি দেবে না বলে আন্দোলন করে, আমরা জমি দেবো বলে তারা বলছে
তোমরা যে তোমাদের এখানে থাকতে দেবো না, তোমাদের উপরে অত্যাচার করবো, এই বলে তারা আমাদের থাকতে দিচ্ছে না। দিনের পর দিন সন্ত্রাসের ছায়ায় হত্যা হয়েছে তাদের শৈশব। আতঙ্কের অন্ধকারে জন্ম নিয়েছে নবজাতক। শেরখান চক শিবিরে একটা 1.5 মাসের বাচ্চার নাম বড় হয়ে কোনোদিন যদি এই সন্ত্রাস তার নামের ইতিহাস জানতে চায়, তাহলে কি উত্তর দেবে এই সন্ত্রাসের মদতদাতারা? এই 994টি শিশু যদি কোনোদিনও তাদের শৈশবের হারিয়ে যাওয়া 11টা মাস ফিরে পেতে চায়, লজ্জায় মাথা নোয়াবেন কি বাংলার তথাকথিত সুশীল সমাজ? ছুটে আসতে পারে না, আকাশে পুলিশগুলো চলে যাচ্ছে, বাতাসে এগুলো দেখে তোমরা যদি নিয়ে দলিল পত্র বা বাড়ি দলিল পত্র, রেশন কার্ডটা আমাদের বৌমার 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই কাঁচা পোড়া দিকে চলে দিয়ে দেখি কি কষ্টে গাড়ি করে যাবে। আমরা কি এমন দোষ করেছি? আমাদের তো ঘর বাড়ি সব লোকের যার যেমন ছিল তেমন ওরা নিয়ে নিয়েছে। তা সত্ত্বেও আমরা যাও একটু শিবিরেই পড়ে, তবুও শিবিরকে আক্রমণ করতেছে। শিবিরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি মানে আমরা কখন কোথায় যাবো মানে বুঝতে পারছি না। পাশ থেকে সব বন্ধু বাহিনী সব গুলি করতে করতে পাশে যখন ফিরে আসে, বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে মোটামুটি এখানে মাঠ দিয়ে ছুটাছুটি করে চলে এসছে। ওই গরুটা আমাদের পাশেই তো মানে এমনভাবে গুলিগুলো করছে, আমাদের পাশে গরু টরুগুলোকে গরুর গায়ে গুলি লাগছে। সেই বাচ্চা কাচ্চা কারো যে ভাগ্য ভালো যে কারোর বাচ্চা টাচ্চারও গায়ে লাগেনি, কোনোভাবে এখানে চলে এসছে। না দেবেন না। কতদিন ধরে ঘাটছে? আমার তো 3 মাস হতে চললো পড়ে আছি। এই যে একটা হাত ভাঙা আমার নাকি, আমি মার খেতে পারবো না, এই ভয়ে আমি যে কাছে এসে পিঠা খেয়ে এসছি। এখান থেকে চলে নিয়ে গিয়ে না না ও পারবো না, মার খেতে পারবো না বলে যেতে পারিনি ভাই। এখানে তো যা দেয় যা খাই আর এই ফুটপাতে শুয়ে থাকি, কিছু করার নেই। আমাদের জীবনে কিছু নেই, আমাদের কিছু দেননি। যে সত্যি মিথ্যা প্রচার আপনারা করেননি, শুধু আমরা আপনাদের জন্য সত্যিটাই তো শুনতে এসেছি দাদা। আমরা মরছি, আপনারা করেননি, আমরা এইভাবে কাঁদছি। বলুন না, সেটা শুনতেই তো এসেছি। আর কি আমাদের বলতে আর ইচ্ছা হয়নি। আমরা কলকাতায় গিয়েও প্রচুর বলেছি, আমরা কি এক লিখছে কেন? কলকাতা যখন আমরা শিবিরে ছিলাম কত রিপোর্টার এসেছিল, কি আমাদের জীবন করেছে? কিছু করেছে? ওই তৃণমূল বাজে কমিটি। আপনার জমি আছে? আমার নিজস্ব কোনো জায়গা নেই। আপনি কি করেন তাহলে? আমি প্রত্যেকদিন লোকের বাড়িতে কাজ করতে যাই, আর পরে ভ্যান করেছিলাম, তার ভ্যানটাও সেটা আমার নিয়ে পালিয়ে গেছে। আপনার বিরুদ্ধে ক্ষোভ কি ওদের? ওই তুমি ওখানে আছো কিনা, তুমি এখানে চলে এসো, বাড়ি চলে এসো। আপনি এখানে এসেছেন কেন? এসেছিলেন কেন? ওরা মারবে রাত্রে এসে আমাকে একদিন ধরে মানে 50-60 জন মতন ধরে আমাকে করলো, মানে এমন ভাবে ধমকানি দিচ্ছে 2000 টাকা দিতে হবে অবিলম্বে, নিলে বাড়ি জ্বালিয়ে দিবে, নিলে ভেঙে দেবে। তৃণমূল তো করতে পারবো না, আর তৃণমূল পার্টিতে আমি থাকতে পারবো না বলে বাধ্য করে আমি তো চলে এসেছি। আর তাদের চাপ তৃণমূল করতে হবে, আর না হলে গুলি করে দিবে, বন্দুক দেখাচ্ছে। আমাদের ঘর বাড়ি লুটপাট করছে। আমাদের এই যে গোকুলনগর এখানে গারুপাড়া, তাদের পুরো মানে 27-28টা ঘর পুরা হলো। আমাদের ঘর দর একদম মানে লুটপাট করে নেওয়া হয়েছে। বাচ্চাদের মানে তাদের স্বাধীনতাতে তারা কি দোষ করেছে? এরা স্কুলে যেতে পারছে না। আমরা মেয়েরা কি দোষ করেছি? আমরা বাড়িতে থাকতে পারছি না। যদিও আজকে আমাদের বয়সটা 43-44 বছর, আমরা কখনো দেখিনি রাস্তাঘাট কেটে দেওয়া, কখনো দেখিনি দলে দলে মানুষের ঘরে আগুন ধরিয়ে দিয়ে তাদের ছেলে মেয়েদের পিটিয়ে ঘর থেকে বের করে দেওয়া। আজকেই আমরা দেখছি। নেক্সট প্রজন্ম এদের কাছ থেকে এই যে এদের যে সশস্ত্র হামলা,
এদের মিছিলে এই খড়গ, এদের ছোড়া, বন্দুক, লাঠি ছটা নিয়ে মিছিল করা, এই আমাদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। সুমিতা মন্ডল একটা 14 বছরের মেয়ে, নবম শ্রেণীতে পড়তো। সেই মেয়েটা কি এমন অপরাধ করেছিল, তাকে গ্রুপ করে ধর্ষণ করে তাকে মেরে ফেলে তাকে গাছে ঝুলে দেওয়া হলো। সেই সব প্রতিবাদ আমরা মেয়েরা, আজ সুমিতা মন্ডল আমার মেয়ের মতো, আজ মেয়েকে যদি মেরে ফেলে মা সেখানটা প্রতিবাদ করতে পারবে না, সে জায়গায় আমরা প্রতিবাদ করতে গিয়ে আজ আমাদের ঘর ছাড়া, আমাদের মন বুঝে নেবে, আমাদেরকে কাটিয়ে কুচিয়ে ভাসিয়ে দেবে, আমাদের ছেলেপুলেকে পেলে আমার ছেলেপুলেদেরও কুচিয়ে কুচিয়ে মারবে, এরকম ভাবে ধমকানি দেওয়া হচ্ছে। কেন আমাদের আজকে এখানে পড়ে থাকতে হবে? কেন কেন আমাদের বাড়ি ছেড়ে আমাদের বাচ্চা, আমার সব ভাই, আমার বাচ্চা ভাই বেশ, এখানে এত লোককে নিয়ে আমাদের এখানে আজকে থাকতে হয়েছে? কেন আজকে এখানে থাকতে হবে? আমরা কি সিপিএম করি বলে আমরা এখানে থাকতে হবে? কেন এরকম করছে? অত্যাচার আর সন্ত্রাসের কাহিনী অপরিসীম। 31শে মার্চ 2007 গাড়ুপাড়ার বচ্চন গাড়ুদাসের বাড়ির উঠোনে দাঁড়িয়ে তার বৃদ্ধা মাকে শাসায় স্থানীয় তৃণমূল কর্মী খোকন অধিকারী। গাড়ুপাড়ায় আক্রমণ হয় 2007 জানুয়ারি মাসে। ভয়ে শিবিরে চলে যান বৃদ্ধা, এই তার অপরাধ। 17 মার্চ 2007 কলকাতায় গিয়েছিলেন রাজ্যপাল আর আদালতের কাছে নিজের ঘরে ফেরবার আবেদন জানাতে। সংবাদপত্রে সেই ছবি বেরোয়। কদিন বাদে ঘরে ফিরতেই তার উঠোনে হাজির হয় তৃণমূল সদস্যরা। আমি ভয়ে পাইছি বাবু, আমার ভয় করি বাবা। ভয় করছিল তো কলকাতায় গেছিল কি? আমি কলকাতা যাইনি তো না, তানু কার কুমার কি করছে আমি যাইনি, আমার অসুখ আমি যাইনি। তবে ছবি বেরিয়েছে কোথায় বলছিলেন? কাগজে বর্তমানে বেরিয়েছে। ওই কলকাতায় গেছিল কখন? ওই মহাকরণ অভিযান করছিল বামফ্রন্ট নিয়ে। এই ঘরটাতে ঘিরিয়ে ওরাই ভেঙেছে। বাহ, তোমার ছেলে কোথায়? তাহলে কলকাতায় তো কাঠের কাজে তো, তাহলে কাঠের কাজ করে বাবা, তাহলে ঘরে রয়নি, তাহলে যে অত হিড়িক টিড়িক হয় আমার ছেলে ঝগড়া কোনো দিকে যায়নি। কয়েক ঘন্টার মধ্যে তেখালি ত্রাণ শিবিরে পালিয়ে যান বৃদ্ধা। আপনার বাড়ি গেছিলেন তো কালকে? হ্যাঁ, এই তো, হ্যাঁ, এই দেখ কালি নিজা গেছিল তো। হ্যাঁ, তো কথাই বলতে পারলেন না। কথা তারা আছে, তারা কথা বলতে দিচ্ছে না তো, তারা বলে দিচ্ছে, আর তাদেরকে দেখেও তো আমার ভয় লাগছে, কথা বলতে পারিনি তো তোমাদের সঙ্গে কালকে চলে আসছি তো। 27 অক্টোবর 2007 ত্রাণ শিবির আক্রমণ করে প্রতিরোধ কমিটির দুষ্কৃতীরা। বোমার আঘাতে নিহত হয় 23 বছরের বচ্চন গাড়ুদাস। শূন্য কোলে ভাঙা ঘরে ফেরা মায়ের চোখে জল শুকিয়ে গেছে। ছোট ছেলেকে দেখেছিলাম, ওই সেই ছোটটা মারে, সেই ছেলেটাই তো বোমা, সেই আর এই দেখতে তো এই মেয়েটা, সেই মেয়েটা। বচ্চন গাড়ুদাসের 19 বছরের বিধবা কবিতা, তার কোলে ত্রাণ শিবিরে জন্মানো ফুটফুটে মেয়ে ছোট্ট জবা। সর্বস্ব হারিয়ে লোকের ক্ষেত থেকে ধান কুড়িয়ে নিয়ে আসছে তার বড় ভাইয়ের ছেলেটা, নাহলে খাবে কি? সিপিএম হবার অপরাধে বর্ষায় মাঠে চাষ করবার অনুমতি দেয়নি স্থানীয় তৃণমূল নেতারা। বচ্চন গাড়ুদাসের পরিবারের মতো রয়েছে দিলীপ মণ্ডল, মহিতোষ করণ, হরে কৃষ্ণ চিতি, সুনীল বর, শ্রীমন্ত দাস, তপন মান্না, চঞ্চল মিথ্যা, গৌরহরি লায়া দাসদের পরিবাররা। ছেলেরা শিবিরে চলে গেলেও গৌর লায়া দাসের বৃদ্ধ বাবা মা ভিটে আঁকড়ে পড়েছিলেন। 11 মাস ধরে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে তাদের। হারিয়েছেন ছেলের তরতাজা প্রাণ। দুঃখ দেখতে পারবে না বাবা, আমার মেলা পড়িয়েছি বাবা, আজ পুত্র হারা করলি আর সব হারা করলি মা। 11 মাস পড়িয়েছি ও ঘরটা, 2 লোকে পড়িয়েছি, কি দুঃখে পড়িয়েছি মা, সে দুঃখের কথা কওয়া যায়নি গো। প্রথম দিনে ঘর ভাঙি যাটে, তাকে ঘরটা ভাঙতে যাটে পায়ে ধরিটি, লোকে হাতে পায়ে ধরিটি, তবুও আর ছাড়েনি। দিয়া ঘরে যা থেলা ব্যাগ লুটপাটি করে লিয়া চলে গেল, সব লুটপাটি করে লিয়া চলে গেল। আরো লোক, পাশের লোক, সে বঙ্কিম দাসের বউ, সে বলল যে ওর কি নিয়েছে, ওর তো ব্যাগ পুকুরে ফেল দিছে। চাউল বস্তা কি আমি পুকুরে ফেল দিবা মা, সবটা নেই পুকুরে ফেল দিলি, চাউল বস্তা কি আর পুকুরে লোক ফেলি দেওয়া খেতে পারে? এই বলে বললো লোকের কাছে
আসিয়া তারা বললো বলে "এই, ও বুড়িটা মহা খচ্চর আছে, কেমিক্যাল আছে, ওকে ঘাট দেখা যায় এখন বার করতে, আর সব পাড়িছে এখানে কি এমন ব্যাপার কইল। চাষের সময় হতে আবার লোকের হাতে ধরলি, আমার 10 টাকা টাকা চাষ করি, আমার বুড়া বুড়ি দুজন খাবো না। সে যে তোমার মীনাক্ষী না গো, হেনা পাত্র হাত ছিটি দেওয়া কয়েকগুলো না, তোমরা তো খাবে, আমাদের খাবে, তোমার বেটা চলে গেছে সেখানে, তারা আনি দিবে, তোমরা খাবে। আরে 10 টাকাটা চাষ করি রে, না দেব না। চক্রান্তের ছক মাফিক সিপিএম শব্দটা নিষিদ্ধ হয়ে যায় নন্দীগ্রামের ভেতরে। ছড়ানো হয় আরেকটা গুজব, প্রতি রাত্রে তালপাটি খালের ওপার থেকে সিপিএম এর হারমাত বাহিনীর আক্রমণের মিথ্যে গল্প। রাত দিন যদি হামলা করে গুলি গালা চালায়, আমাদের তো ঘুম নেই, সারা রাত তো ঘুম নেই, সব ডিউটি চলে। আপনারা একদিন মানে আসবেন, দেখবেন যে ডিউটি সব গ্রাম সারা রাত করে এইসব চলা, মানে গোটা রোড চলা হয়। প্রতিদিন রাত হলে কড়া পাহারা দিতে হবে, যখন যা বলবে, কখন 6টা থেকে দিতে হবে, কখন 7টা দিতে হবে, কখন সারাদিন দিতে হবে, কখন সারা রাত দিতে হবে, কোনো তার ঠিকানা নেই। এটা শ্রীকান্তবাবুর নেতৃত্বে বলে প্রতিবাদ করলে আমাদের তো মারধর করা হচ্ছে। আমি নিজেই প্রতিবাদের একদম হইতে ছিলাম। আমরা তো সাধারণ মানুষ, কখনো বন্দুক দেখিনি, ওদের বন্দুকের ভয়। 24 ঘন্টা টোটো পাহারা দিতে হবে, এদের কাছে হাজারা দিতে হবে। কিসের জন্য হাজারা দিতে হবে, তুমি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না। হাজারা মানে যেমন হাজারা দিতে হবে, এদের কাছে হাজারা দিতে হবে। এই সাইডে কখনো বন্দুক নিয়ে সকালবেলা একদম ধরুন ফার্স্ট আওয়ার, এই যায় এখন কি সে রাত থেকে বন্দুক নিয়ে চলে যাচ্ছে, 8 জন 10 জন করে বন্দুক চলে গেল। এই আমরা যদি কোথাও একটু বসছি, এই একে বসে কেন গাড়ি দিচ্ছি না, বাল ছেড়ে গেলে আবার খারাপ কথা, নোংরা কথা বলে কাউকে একা পিটেও দিল। কারা এরা? কারা মানে আপনাদের গ্রামেরই লোক? না, এরা বহিরাগত। তখন মোটামুটি আওয়াজ বাবাজ হইতো, আমার গার পেটের ভিতরে আওয়াজ হইতো। সত্যি আমরা ঘুমাইতে পারতাম, কি ঢুকে যাবে না মেরে দিবে, এই কথা। কিসের আওয়াজ শুনতেন? ওই বোমের আওয়াজ। বোমের আওয়াজ? গুলি হোক আর বম হোক, যাই হোক, আওয়াজ আওয়াজ। না, এখান থেকে ওই ভাঙাবেড়া কত কিলোমিটার হবে? 7-8 কিলোমিটার। 8 কিলোমিটার হবে। রাস্তা কাটা, ব্রিজ ভাঙা, রাত দিন পাহারা, অথচ এই দুর্ভেদ্য দুর্গের প্রতিটি গ্রামে একই গল্প। বিশেষজ্ঞদের মতে অত্যাধুনিক গুলি এবং বোমার আওয়াজ 3 কিলোমিটারের বেশি দূরত্ব অবধি পৌঁছানো সম্ভব নয়। তাহলে তালপাটি খালের এপারে 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 17 কিলোমিটার দূরের গড়চক্রবেড়িয়া, রাজারাম চক, ওসমান চক, হাজরা কাটা, চৌরঙ্গি পর্যন্ত কিভাবে খেজুরি থেকে ছোড়া বোমা বা গুলির আওয়াজ পৌঁছয়? অথচ এই ভয় দেখিয়ে রাতের পর রাত মানুষকে জোর করে পাহারা দিতে বাধ্য করা হতো। প্রতিবাদের শাস্তি জরিমানা। এরা বোম পেলাবে রাত্রে, আবার বাড়ির বৌঝি করে আমাদেরকে তুলে নিয়ে যেতে হতো, আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার বিরোধী দল হারমাত বাহিনী ঢুকে গেছে, এদের একটা প্রচার যে হারমাত বাহিনী ঢুকে গেছে, তোমাদেরকে যেতে হবে। মানে যা দেখি কিছু নেই, একটা পান টান দিল বা কারোর ঘর লুটপাট করে এলো, হয়তো কারোর লুট করে হাড়ি কুড়ি গহনা গাঠি কেউ পেয়ে যাচ্ছে, কেউ শুধু শুকলা ঘুরিয়েছে। আমাদের সিপিএম করে, ওদের তৃণমূল করে, টিএমসি করে, তারাই আসছে, সবাই সব ঘরদর ভাঙছে যখন তখন আপনি ছিলেন? কোথায় ছিলেন? সব ঘরদর জিনিসপত্র লুটপাট করে, ধান চাউল এলবসপত্র গহনা গাঠি সোনা রূপা সব যা কিছু ছিল। আমার গলার সোনার হার ছিল, সোনার বাউটি ছিল, বৌমার সোনার বালা ছিল, সব কিছুই নিয়ে গেছে। এমনকি পরনে কাপড়টুকু পরে পালিয়ে গেছি, আর কিছু না। কমাস ছিলেন বাইরে? আমরা প্রায় 11 মাসের মতো ছিলাম। এই যে মোতালে বলে যে জিনিসটা, যে লোকটা আছে, ইমরান বলে যে লোকটা আছে, ওই লোকটা আমার সামনে অধিকারী পাড়া একটা মেয়েকে রেপ করলো আমার সামনে, আমি মেরেছি। মেয়েটার নামটা জানি, অধিকারী পাড়া মোটামুটি, ওটা গারুপাড়ার উত্তর সাইডটা আছে অধিকারী পাড়া, ওইখানটায় তার ছায়া সমদ নিয়ে পালিয়ে আসলো। তার ওখানে গরু তার ঘরে যে আছে, গরু নিয়ে পালিয়ে আসলো। তার যে পানি ছিটা মেশিন সেও নিয়ে চলে আসলো। ওর বাড়িতে ওর পুকুর চেক করলে এখন তুমি কাঠ পাবে, তার ঘরে একটা শাল কাঠের দুটো একটা ছিল, তার মেয়ে বিয়ে দিয়ে, সে শাল কাঠ লিখে ও পুকুরে ওখানে ডুবে রাখছে। স্বামী খেজুরিতে শিবিরে চলে গেলেও কাকুলিগিরি বাড়িতেই ছিলেন, বাড়ি গরু দেখাশোনা করবার জন্য। দোল পূর্ণিমার দিন তার বাড়িতে জোর করে ঢুকে 5 জন তাকে গণধর্ষণ করে। পালিয়ে গিয়ে শিবিরে আশ্রয় নেয় কাকলি। স্বামী তো ঘরে ছিল না, বাড়িতে ছিল না। আমার স্বামী, আমি
একাই ছিলাম সেদিন আন্ডারে। ওই হোলি পূজা হয় ওইটা, তারপরে ওরা মানে ওই ধাক্কা ফাঁকা দিচ্ছে ওরা, আর ধাক্কা মারিতে গালাগাল দেখছে, ভালো বলেছে। দর খুলিনি ওরা, ওরা এই যে দরজাকে মানে বাইরকে তুলে দিয়েছে আর কি, তুলে করে ওরা ঢুকেছে, 5 জন ঢুকেছে। 5 জন ঢুকে মোটামুটি মুটা চিপে ধরে আর কি প্রথমে আর কি, প্রথমে মুটা চিপে ঠ্যাং পা বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়ে মোটামুটি আর কিছু জানি। নন্দীগ্রামে শান্তি ফেরাতে 23 জানুয়ারি 2007 থেকে 10 মার্চ 2007 অবধি প্রশাসনের ডাকা 10টি শান্তি বৈঠক ভেস্তে দেয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দলবল। 2.5 মাস ধরে একটি এলাকায় প্রশাসন ও পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে থাকে। 2.5 মাস ধরে একটি এলাকায় প্রশাসন ও পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। স্কুল বন্ধ, লুট হয় মিড ডে মিলের চাল, স্তব্ধ হয়ে যায় জনজীবন। তারপর আসে 14 মার্চ। প্রশাসন ঘোষণা করেন যে তারা রাস্তা মেরামত ও শান্তি শৃঙ্খলা ফেরাতে নন্দীগ্রামে ঢুকবেন। কোনো নেতৃত্ব নয়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কোনো কর্মীও নয়। সামনে রাখা হয় মহিলা এবং শিশুদের। তাদের পেছনে ধরা বাঁশ, গাছের আড়ালে লুকিয়ে থাকে মুখে গামছা বাঁধা ভাড়াটে বন্দুকবাজ। 14 মার্চে 14 জন মানুষ নিহত হন। তাদের মধ্যে একজনের দেহ এখনো শনাক্ত হয়নি। 8 জন পুলিশের গুলিতে, বাকি বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে। কিন্তু মানুষের মুখে মুখে, সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিষাক্ত গুজব। ওই ছোট ছোট বাচ্চা টাচ্চাকে ওসবকে নিয়ে আসতে পারি না, ওরা সব ছুড়িয়ে ফেলে দিচ্ছে, চিরিয়ে সামনে বড় খাল আছে, খালে ফিরে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে কোল থেকে ছিঁড়ে দিচ্ছে, জলের মধ্যে ফেলে দিচ্ছে। বাচ্চার মা হলে বাচ্চাকে একটা খুঁজে নি, বাচ্চার মাকে একটা কাঁদে নি, কায়ও কি খোঁজ করেনি যে আমার ছেলেটাকে চিড়িয়া ফেলে দিচ্ছে? যা খোঁজ করবে নি, বাচ্চার মা নিশ্চয়ই তো কাঁদবে, খুঁজবে যে ওর বাচ্চাটা চলে গেছে। যে শ্রীকান্ত পাই আর খোকন সিট, এরা তো বিয়ে দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। এদেরকে আমি সোনাচূড়া বাজারে এসে ধরেছি, নিশিকান্ত ওদের সামনে নিয়ে চলো, আমি এখনো বলবো, এখনো আমি ওদের সামনে বলতে পারবো। নিশিকান্ত মন্ডল, এই যে শ্রীকান্ত ভাই বলছে এখানে ফুললে অনেক বাচ্চা পাওয়া যাবে, আর এদের ঠ্যাং ধরে চিড়ে চিড়ে ফেলে দিয়েছে। আর এই যে এই সিটের বুড়ি, ওই নর্মদা সিট, ও আমরা যখন ফিরে আসি তো, যখন নিশিকান্ত বলে, ও তখন দোকান পেতে বসে গেছে। এইখানে রোডের এই পাশে ও একটা দোকান, পানের দোকান পেতে বসে গেছে। ও বলছে যে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, ঠ্যাং ধরে চিড়ে 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 ফেলে দিচ্ছে। একদম ফালতু কথা। আর ছোট ছোট ছেলেদেরকে চিড়িয়া আমি নিজে দেখেছি। একদম ফালতু কথা। একটা বাচ্চারা লাশ দেখাতে পারবে? একদম বাজে কথা। আজ পর্যন্ত তো কেউ বলেনি যে অমুক বাড়ির বাচ্চাটা গেছে, অমুক বাড়ির লোকটা নিরুদ্দেশ আছে। তাহলে এগুলো তো বানানোই কথা। না হলে সত্যিকারে হলে তো খোঁজ থাকতো, খোঁজ করতো যে আমার বাড়ির বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, সেরকম তো নেই এ পর্যন্ত। তাহলে আমি এটাকে তো নিশ্চয়ই বলবো যে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, এটা রাজনৈতিক ফায়দা তোলবার জন্য। এটা ঠিক সেই প্রচারটা কি ভেতরেও হয়েছিল? হ্যাঁ, প্রচারটা ভেতরে হয়েছে যে আমাদের বাচ্চা চলে গেছে, করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, গাড়ি ভর্তি করে লাশ নিয়ে চলে গেছে ওপারের খেজুরিতে। কিন্তু গাড়ি ভর্তি করে যেখানে লাশ যায় সেখানে একটা মানুষও কি নিরুদ্দেশ থাকে না? তাহলে সেই লাশগুলো কোথা থেকে এলো? তারা কি আকাশ থেকে পড়লো? লাখ লাখ লোককে মারছে, মেরে গলা করে দিয়েছে, ট্রলার ভর্তি করে, লরি ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ যেগুলো গুলি করেছে, করে যে করে লরি করে নিয়ে গেছে, সে এটা কোথায়? যারা মারা গেছে বা যারা হয়তো তাদের সেইটা কোন বাড়ির লোক, সেটা তো খোঁজ দিতে পারবে? বলুন, আমরা তো মানুষ নাকি? একদম ফালতু কথা।
এ তো আমি তোমাকে বলছি না 3রা জানুয়ারি বা 6ই জানুয়ারির পর থেকে এখানে রাজনীতি উঠেছে। আমি বলছি এই আন্দোলনের রাজনীতি পার্টির ঝান্ডাটা উঠলো কেন? যদি এই মন্তব্য হয় যে আমরা জমি বাঁচার জন্য আন্দোলন করছি, তাহলে পার্টির ঝান্ডা উঠলো কেন? আমরা প্রথম বলেছিলাম জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করো, ওরা বাতিল করেছে। শাসক দল এই এলাকায় তার রাজনৈতিক মাটি হারিয়েছে, যাতে ওরা রাজনৈতিকভাবে মাটি ফিরে না পায়, তার জন্য মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে। রাজনৈতিক জমি দখলের লড়াইতে শুভেন্দু বাবুদের সাথী হয়েছেন কলকাতার সুশীল সমাজ। টেলিভিশন চ্যানেলে শুনিয়েছেন পুকুরের রক্ত লাল হয়ে যাওয়ার গল্প। দুটো পুকুর আছে দুপাশেই ভাঙা বেড়াতে, বলেছিল যে লাল হয়ে গেছে। তা লাল পুকুরের রক্ত পড়ে যদি লাল হয়, সেই জলটাকে পাল্টে দেওয়া সম্ভব? এটা সম্ভব নয়। আর আমার তো দেখা নেই যে এরকম কোনো ঘটনা ঘটেছে। যা গুলি করছে সেইখানে সব ঢিপঢাপ করে পড়ে যাচ্ছে, ওরা টেনে নিয়ে সব পুকুরে ফেলে দিচ্ছে। জল রক্তে রাঙা, সে জলকে ওরা কি করছে, নদীর জল দিয়ে সে জলটাকে চেঞ্জ করে দিচ্ছে। ওগুলো সব ফলস। তখন তো জানতেন না? না, তখন জানতাম না, এখন তো পরপর বুঝে নিয়েছি যে ওরা কত মিথ্যা কথা কয়ে মানুষকে ধোকা দিয়ে নিয়ে গেছে ওখানে। এইরকম বাঁশ ঘেরা দিচ্ছে, সে ধারে অনেক পুলিশ মানেও দাঁড়া আছে, আর আমাদের পাবলিক মানে ধারে মেলা বসে আছে। কিন্তু তার পাবলিক পুলিশটা এসে বলছে, একটা মোটা মতন পুলিশ বলে, আপনারা মা শান্তি মিছিল নিয়ে আসছে, শান্তি নিয়ে আপনারা ফিরে যাও। কেন এসছো তোমরা ছেলে পুলে নিয়ে? পালিয়ে যাও। কোথায় মানে পালিয়ে এসে আমাকে বাঁশ দিয়ে ঠেলে দাটি, ও জমি বাঁচা কমিটি মানে বাঁশ দিয়ে ঠেলে ঢুকি দাটি পালিয়ে আইসিটি। তবু আমার টিভি টাকাকে লিতে কইছে, লিছি আইসা সক্ষণ ভোর উঠিয়া ছেলে পুলেকে আমানে যে করেছে, ছেলে পুলে খাই রাখে লিয়াব না, লিতে হবে ছেলে মনকে লিতে হবে, লিয়ালে কুচ্ছু কইবেনি। এইরকম পলিসি করে আমাকে সুস্কি হাতা দিয়ে লিছি, লিয়া যা ঢুকি দাটে বাঁশ দিয়ে ঠেলিয়া বাড়াই সিটি বাঁশ দিয়ে ঠেলিয়া ঢুকি দাটে দেয়া করে। কিন্তু তারা বলছে যে শান্তি মিছিল নিয়ে আসে, আপনারা শান্তি মিছিল নিয়ে ফিরে যাও, আপনারা মারা ফিরে যাও। আমরা সেই তালে বাড়াই সিটি আর বাড়িতে দেয়, ঠেলিয়া ঢুকি দাটে বাঁশ দিয়া ঠেলিয়া ঢুকি দাটে, জোর করে ধরে লিছে, ঘাট ধাক্কা মারে ঢুকি দাটে। মানে কাই যাবো কিসের তার পালিয়ে একটু ঢুক আগে। গুলি অপোজিট দিক থেকে আসছে, পুলিশ ছিল ব্রিজের উপরে, আমি একদম ফ্রন্টে ছিলাম। পুলিশ টিয়ার গ্যাস আর আবার বুলেট ফাটিয়েছে। গুলি হয়েছে তো ব্রিজের পশ্চিম পাশ আর দক্ষিণ পাশ দিয়ে। মানে এই আন্দোলনে গিয়ে দেখলাম যে অজিত অধিকারী ছেলে খোকন অধিকারী ওখানে আছে, আর বাটুল আছে, আর পূর্ব সাইডটা আছে শ্রীকান্ত পাইকের ছেলে, ওর নামটা আমি জানিনি মোটামুটি। আর ওখানে ঝুনা বলে যে ছেলে, ও দুজন মেশিনে বসে। যখন এই গুলি হচ্ছে, গুলির বিনিময় হচ্ছে, পুলিশ কিন্তু ওখানে বলে গেল যে আমাদেরকে সরকারি কাজ হিসাবে চালাতে দাও, আমাদেরকে রাস্তাঘাট ঠিক করতে দাও। সেইখান থেকে আমাদের যে ছেলেরা গেছে, মেয়েরা গেছে, এরা পাটকল মারে, শুরুতে বম বাস্ট করে, তারপরেই কিন্তু ওরা কাঁদানি গ্যাসটা ছাড়ে। কাঁদানি গ্যাসটা ছাড়ার পরে আমাদের এখান থেকে পরপর 2-4 রাউন্ড গুলি হওয়ার পরে ওরাও কিন্তু গুলি করেছে। সুপ্রিয়া জানা ইট গুড়াতে গেছে, আর টিয়ার গ্যাসটা লাগছে তো চোখে টোকে জল নিতে গেছে। তারপর দেখা গেল যে বউটা একদম গড়ে গড়ে পড়ে যাচ্ছে। কাকু আগে ছুটে গেছে, মাথায় গুলি লেগেছে। হ্যাঁ, মাথায় গুলি লেগেছে আর কি। এইদিকে একদম এইরকম বাঁধের একদম এই পশ্চিম দিকে একবারে। পেছন দিকে কি আপনাদের? এই তো পিছন দিকে একটা ঝিল আছে, সে পাশে নব সামন্তর এরিয়া, সেখানে প্রচুর জঙ্গল আছে। সেখান দিয়ে যদি কেউ গুলি করে তো মোটামুটি লপাট হয়ে যাবে, আর কেউ দেখতে পাবে না তাকে। কিন্তু সেখানে তো সিপিএম এর বা পুলিশের ঢোকা উপায় ঢুকতে পারবেন, সেখানে কি করে ঢুকবে? তারা তো ব্রিজের সেদিকে আছে, আর নদী আছে, এখানে সাঁতরে আসতে পারবেনি, আর সাঁতরেও আসতে কই দেখিনি। আর ব্রিজ তো আছে, তো ব্রিজের উপরে পুলিশ আছে, আর ব্রিজ পেরিয়ে তারা আসেনি এখানে। একটা নেতৃত্ব কি কৃষি বাঁচাও বলুন, আর একটা তৃণমূল কংগ্রেস বলুন, কি বলুন, কোন নেতা একটা ওদের আহত হয়েছে, মারা গেছে, আমাদের কিন্তু আয়নাতে নেই। ওদেরকেই ঢাল হিসাবে ব্যবহার করেছে। ধরুন এই যে আমার ভাই বাড়িতে আছে, আমার বড়দা আছে, তাদেরকে তো জোর করে টানাটানি করেছে। শালা মিছিলে যাবি না, যেতে হবে। গিয়েছিল ওরা, সুযোগ বুঝে পিছে দৌড়ে পালিয়েছে, জঙ্গলে ঢুকে গেছে, নাহলে সেদিন আমার ভাইকেও গুলি খেয়ে মরতে হবে। আর পেছন থেকে ওই যে গুলি চালাচ্ছে ওদের সমাজ বিরোধীরা, সেও তো কষ্ট হয়ে গেছে। এই যে ছুরি দিয়ে খোঁচা, লাঠি দিয়ে খোঁচা, তারপর ওই যে পিস্তলের গুলি চালানো। তা নাহলে পুলিশ গুলি চালিয়েছে, গুলি লেগেছে, ঠিক আছে, ছোড়া দিয়ে কাটলো কে?
আমি নিজে চোখে দেখেছি, ও দেখেছি কিনা বলতে পারবো না, আমি নিজে চোখে দেখেছি। আমরা তিনজন উপরে ছাতে ছিলাম। কোথায় ছাতে? ওই খেজুরি নাটা কি বলে রে, সোনাচূড়া না, ভাঙা বেড়া, সোনাচূড়া বাজারের উপরে আমরা ছাতের উপরে ছিলাম। স্কুলের পাশাপাশি একটা পাকার ঘর আছে, ওদের বাড়িতে আমরা তিনজন ছাতের উপরে ছিলাম। কি দেখছেন? ওই যখনই গুলি করলো আমরা পিছিয়ে এসে ওই ছাতের উপরে উঠে গেছি আমরা। আচ্ছা, দেখছি ওই বাচ্চাগুলো যখন ওই খাল পাড় থেকে আসছে, ওদেরকে ধরছে, ঠ্যাং ধরে ফেঁকে দিচ্ছে। ওইখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে। মেয়েরা ওই কাদানে গেছে, মেয়েরা ওই পুকুরে যে পড়ে গেছে তো এ করার জন্য মেয়েদেরকে ধরে গাড়ির উপরে তুলে নিচ্ছে। এটা ওই সোনাচূড়ার ওই স্কুল বাড়ির ছাদ থেকে দেখছিলেন? আমরা ছাদ থেকে দেখছি। তো এরকম কত বাচ্চা দেখেছেন আপনারা? আমার নিজের চোখে দেখেছি আমি 7টা বাচ্চা। 7টা বাচ্চা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। সোনাচূড়া বাজার থেকে ভাঙাবেড়া ব্রিজ বা তালপাটি খাল প্রায় 3 কিলোমিটার পথ। সে 3 কিলোমিটার দূরে সোনাচূড়া বাজারে স্কুল বাড়ির ছাদ থেকে তপন মণ্ডল 7 জন শিশুকে চিরে চিরে জলে ফেলে দিতে দেখেছেন। কোন অলৌকিক শক্তিতে? সময়ের সাথে সাথে ঘটনার সত্যিকারের ছবিটা স্পষ্ট হয়ে এসেছে ধীরে ধীরে। সুশীল সমাজ বা বুদ্ধিজীবীদের মুখে আর শোনা যায় না শিশু হত্যার মিথ্যে গুজব, কিন্তু নন্দীগ্রামের ভেতরের সাধারণ মানুষের মনে ওই গুজবটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তপন মণ্ডলের মতো লোকেরা। 1 এপ্রিল 2007 সোনাচূড়ার একটি মিটিংয়ে প্রকাশ্যে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মুহূর্তে উত্তেজনার আগুন ছড়িয়ে যায়। পোড়া কঙ্কাল বলে দুটি বস্তুকে দেখিয়ে মানুষকে খেপিয়ে দেওয়া হয়। গণ হিস্টিরিয়া তৈরি করে 15 মিনিটের মধ্যে একটা গোটা ব্রিজকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীকালে ফরেনসিক রিপোর্টে জানা গেছে চাঞ্চল্যকর সেই পোড়া বস্তুটি আসলে রবারের পোড়া অংশ বিশেষ। 14 মার্চ থেকে নিখোঁজ একমাত্র 7 নম্বর জলপাই গ্রামের সুব্রত সামন্ত। কোলে 1.5 মাসের বাচ্চা নিয়ে অসহায় শ্রীমতী সামন্তের কান্না বারবার দেখা গেছে প্রচার মাধ্যমে। তারপর কিন্তু আজ অবধি কোনো খোঁজ নেয়নি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতারা বা কলকাতা থেকে আসা বুদ্ধিজীবীর দল। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত শ্রীমতীকে পাওয়া গেল দক্ষিণ কাঞ্চননগরে তার বাপের বাড়িতে। অনেকদিন স্বামী মরেনি, আমার শ্বশুর যদি ঘরে তালা লাগিয়ে দেয়, 4 দিন খাইনি। তো স্বামী তো নিখোঁজ হয়েছে আন্দোলন করতে গিয়ে, তো তার শ্বশুরও তো সেই আন্দোলনের সঙ্গে আছে, তো তোমার তাতে কি দোষ? তাই তো শ্বশুর তালা লাগিয়ে দেয়, খাইতে দিবেনি। তাহলে আমারও তো স্বামী, তারও তো ছেলে, তাহলে টাকা পেলে শ্বশুরও লিবে, বৌমাও লিবে। তাহলে আমারও তো বাচ্চা আছে, আমার তো স্বামী, এরও তো বাবা। তাহলে তুমি টাকা পয়সা দিবনি, যা টাকা হবে তোমার করে নেবো। মাত্র আমাকে 40,000 টাকা দিচ্ছে, আর যা টাকা লাগে আমার শ্বশুর বলে আমার নাম আছে, আমি লিবনি টাকা, কি তোমাকে টাকা দিতে হবে? তুমি কে? কলকাতা ক্যানিং থেকে 50,000 টাকার চেক আমার নামে দিতলাম, সেটা ভাঙিতে পারেনি। আমার শ্বশুর বলে তুমি ভাঙাও, ব্যাংকে দিতে, ব্যাংকে ভাঙি দিতে জমি বাঁচাও কমিটি 10,000 টাকা নিয়ে 40,000 টাকা আমার নামে আছে। ব্যাংকে তোমাকে দিয়েছে তো টাকা? আমাকে দিতে, আমি ভাঙিছি ব্যাংকে, ব্যাংকে ভাঙিতে বাঁচাও কমিটি 10,000 টাকা নিয়ে আলছি। কেন কি জানি, আমি কি করে বলবো? আমাকে বলে তোমাকে 10,000 টাকা আমাকে দিতে হবে। কে আর 10,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আলছি? তারা কারা? এই সমকাজি। আর 1 বছরের শিশু শশাঙ্ক সামন্তের ছোট্ট শরীরটাতে নানা অসুখ, চিকিৎসা করার পয়সাটুকু নেই শ্রীমতীর কাছে। যদিও চকচকে রঙিন মলাটে তাদের ছবি ছাপিয়ে বই বার করে ফেলেছেন কলকাতার বুদ্ধিজীবীরা। 14 মার্চের পর বিভিন্নভাবে দলে দলে লোক আসতে আরম্ভ করল। তখনে মাওবাদী প্রচার হয়নি। এখানে ভূমি বাঁচাও কমিটি থেকে যিনি সভাপতি ছিলেন নিশিকান্ত মণ্ডল, একদিন মাইকে প্রচার করলেন যে মাওবাদীরা এসে আমাদেরকে নিঃস্বার্থ এই ভূমি বাঁচাও সম্বন্ধে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন নিঃস্বার্থভাবে। পরবর্তীক্ষণে
সেই মাওবাদীদের তরফ থেকে তখন মাইকে ঘোষণা করলেন, না আমরা মাওবাদীরা আমরা নিঃস্বার্থ ভাবে আসিনি, আমরা রাজনৈতিক স্বার্থে এসেছি। হ্যাঁ, রাজনৈতিক সংগঠন করতে আমরা এসেছি। তারা তো নিজেরা আলাদা মিছিল করেছে, মিটিং করেছে। তারা বলছে যে আমরা মাওবাদী, প্রকাশ্যে তো তারা মিটিং করেছে যে আমরা এখানে সংগঠন করতে আসছি, আপনাদের রক্ষা করতে আসছি, অনেক কিছু বলেছে। এবং মাওবাদীকে আমরা লক্ষ্য পড়েছে তো, আছে তো এখানে। তো বাস্তব তো কারখানা তাদের ধরা পড়লো দুটো, যে যেখানে আগ্নেয়াস্ত্রগুলো তৈরি হতো, হ্যাঁ প্রকৃত সেগুলো তো গুছিয়ে গেছে, সরকার ইনকোয়ারি করে তাদের বাস্তব তুলে নিয়ে গেল। তো এখন মমতা যত ঢাকা দেবো না কেন, এটা প্রমাণ হয়ে গেল সর্বভারতের বিশ্বের কাছে। এবং কংগ্রেসই যত ঢাকা দেব এখানে পশ্চিমবাংলার নেতৃত্ব, এটা তো বিশ্বের কাছে বা ভারতবর্ষের কাছে তো আর ঢাকা পড়বে না, বাস্তব। মাওবাদী বলতে ওরা কলকাতা থেকে আসতো অনেক মেয়ে এবং ছেলেরা, এসে শুধু আমার বাড়িতে না, ওই কবির মনোর কোনো, ঝন্টু মনোর কোনো প্রত্যেকের বাড়িতে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়িতে কোনো লোক খেত? তারা খেলো কেন? তারা ওই আন্দোলনে সামিল, মানে আমি তোমাদের সঙ্গে আন্দোলন করব। কি আন্দোলনে কি করতো? না তারা তো মানে অস্ত্র শিক্ষা বা প্রশিক্ষণ দিত। অস্ত্র শিক্ষা আমরা শিখিনি, ওরা প্রশিক্ষণ দিত শুনেছি, ওটুকু দেখি না। তো ওরা যে কি কখন এসে কোথায় থাকে, আমাদের বাড়িতেও খেয়েছি। যে আজকে তোমার বাড়িতে দুজন খাবে, কেন? এটা কারা বলে দিত? ওরাই বলবে। না এই যে আপনার বাড়িতে দুজন খাবে, সেটা কারা বলতো? ওরা বলতো, ওই যে নারায়ণ বলে আগে থেকে আসছে, ওই বলে দিত। আচ্ছা, ওকে রেখে না এটা কে, না এটা ইউনিভার্সিটি থেকে এসছে ওরা। আর এরা কে, না এরা বুদ্ধিজীবী আসছে, 7-8 জন করে ঢুকে যাবে গিয়া ওরা বাজারে মিটিং করতো। বাজারেও মিটিং করতো, এখানে আমাদের বড় রাস্তার উপরে বসেও ওরা যখন কথা বলবে আমাদের স্থানীয় লোক কাউকে যেতে দেবে। গোলপাড়ার এক প্রান্তে পরিত্যক্ত বাড়িতে তৈরি হয়েছিল অস্ত্র কারখানা। কেন্দ্রীয় বাহিনী এখানে মাটির নিচ থেকে নানা অস্ত্র এবং অস্ত্র বানাবার সরঞ্জাম খুঁজে পায়। মাওবাদীরা সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কিরকম ছিল? সম্পর্কটা ছিল বলতে মানে দুধে ভাতে। ওই যতই ঢুকেছে, যত মিডিয়াগুলো ঢুকেছে, যত সুশীল সমাজ ঢুকেছে, যত নাট্য শিল্পী, লেখক, হচ্ছে আমরা মেধা পাটেকরের কাছ থেকে আরম্ভ করে মহাশ্রদ্ধা দেবে, প্রত্যেকেই মানে এখানে উত্তেজনা ছড়িয়ে মানুষকে উত্তেজনার পথে এগিয়ে দিয়েছে। কে দেয়নি? কে মাওবাদীদের নিয়ে আসেনি? মাওবাদীরা তাই মাওবাদীদের আনা হয়েছে গাড়ির পিছনে পিছনে। 10টা গাড়ি ঢুকছে, এক মহাশ্রদ্ধা দেবী আছেন, আমি কথার কথা বলছি, পেছনে আর 5টা গাড়ি আছে। আর 5টা গাড়ির লোকগুলো এসে তো নামলো, যাওয়ার সময় কজন গেল? এটা কি না হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ছাত্র, এটা কি না কেরল থেকে আসছে মানে সাহায্যার্থী, ওখানে কি না মুক্ত হস্তে দান করতে আসছে আনন্দমার্গে, এখান থেকে কি না যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, এই সমস্ত আসছে। আসছে 100 জন, যাওয়ার সময় দেখা যাচ্ছে যে 10 জন, বাকি 90 জন গেল কোথায়? একজন কেন্দ্রীয় মন্ত্রী আছে গাড়ির পিছনে, একই মঞ্চে গান করলেন, তিনি নেমে গেলেন, তারপরে নামলো কে না রাজনৈতিক দলের নেতা, তারপরে কে না ওই নিষিদ্ধ সংগঠনের নেতা, মাওবাদীর নেতা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে 11 মাসের সন্ত্রাস, আতঙ্ক, লুটতরাজের পর অবশেষে 11ই নভেম্বর সন্ত্রাস মুক্ত হয় নন্দীগ্রাম। 11 মাস পরে ত্রাণ শিবির থেকে ঘরে ফেরেন হাজার হাজার ঘর ছাড়া মানুষ। শঙ্কর সামন্ত, সুনিতা মণ্ডল, দিলীপ মণ্ডল, মানস মণ্ডল, বাপন পাত্র, তুষার সাউ সহ 29 জন সিপিএম এর কর্মী ও সমর্থকদের প্রাণের বিনিময়ে অবশেষে নন্দীগ্রামে শান্তি আসে। আমি যে ছাড়ি দিয়া পারি আসি গো, কি করি আমি রইব বাচ্চা বাচ্চা ছেলে খেলিয়া, আজ 15 বছর গো। 8 নভেম্বর একজনকে আমাদের বাড়ির কিছুটা দূরে একজনকে রাস্তায় ফেলে কুপিয়ে করে বস্তায় আমাদের সামনে বস্তায় পুরে নিয়ে চলে আসছে। আর
এখানে ওটার ঘরটা হচ্ছে তোমার মহিষপুরের কাছাকাছি, একটা চা দোকানদার। সে মহিতোষ করুন নাকি নামটা ঠিক জানি, সে তাকে রাস্তায় ফেলে করে কুপিয়ে কুপিয়ে তাকে বস্তায় করে নিয়েছিল। আমাদের বলছে এটা কেডা। রানীচকের মোহন মণ্ডলকে প্রকাশ্যে গুলি করে টেনে নিয়ে যায় প্রতিরোধ কমিটির দুষ্কৃতীরা। আজও তার লাশ খুঁজে পাওয়া যায়নি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা তার রাজনৈতিক দলবলের হাতে 11 মাসের সন্ত্রাস আর অত্যাচারের নির্মম অস্ত্র ছিল হাজার হাজার নারী বিগ্রহ এবং ধর্ষণের কাহিনী। যদিও মেডিকেল রিপোর্ট অনুযায়ী এর একটিরও সত্যতা প্রমাণ হয়নি। মমতা ব্যানার্জি ছিল আর অন্যান্য নেতৃত্ব ছিল, এরা মিটিং টিটিং করার পরে মা বোনদেরকে বলছে আপনাদের যে যাদের অসম্মান করেছে, যারা অসম্মান হয়েছেন তারা দাঁড়িয়ে পড়ুন। মেয়েরা তো কেউ উঠতেই যায়নি, তাহলে জানেনি কোনো উঠবে কিনা। বলছে তোমাদেরকে ক্ষতিপূরণ 1 লাখ 2 লাখ টাকা পেয়ে দেওয়া হবে, তোমাদের উঠতে অসুবিধা নাকি। তখন 2000-3000 মেয়ে উঠে পড়ছে, সব কাপড় টাপড় জড়িয়ে উঠে পড়ছে। দিদি একটু আসুন না, কথা বলতে হবে না কিছু। 2007 নভেম্বরে সাতেঙ্গাবাড়ির মীর আকবরের স্ত্রী আখরোজা বিবিকে সিপিএম সমর্থকরা ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তার 2 নাবালিকা মেয়ে আনোয়ারা ও মনসুরাকেও নাকি ধর্ষণ করা হয়। খুন করে সমুদ্রের জলে ভাসিয়ে দেবার কাহিনী প্রকাশ করে তৃণমূল। 2008 ফেব্রুয়ারি মাসে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে তাদের এক আত্মীয়র বাড়িতে 2 মেয়েকে পাওয়া যায়। ডাক্তারি পরীক্ষায় মা ও মেয়েরা ধর্ষিতা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে হাজারো বিবৃতি দেওয়ার পরও তৃণমূল নেতৃত্বের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কেন কথা বলতে চান না আখরোজা বিবি? আমার নেতা আসবে, নেতা যদি বলে হ্যাঁ বক্তব্য, আমাদের তাহেরের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন, যদি বলে সমস্ত বক্তব্য। তো এখানটা ক্যামেরা চালু করে কি ব্যাপারটা কি, আমি ফোন লাগান। আপনি ফোন লাগান না, আমার লাগাবার কোনো প্রয়োজন নেই। আরে তিনি আপনার নেতা। শুনুন, আপনাদের কথাগুলো তো পেপারই পৌঁছয়, তাহলে লোকজন জানে কি করে? আপনি যদি কথাই না বলেন, না আমাদের ওসব কথা বলে কোনো লাভ নেই। লাভ নেই? তাহলে আপনাদের কথা লোকজন জানছে কি করে? আমাদের কথা সে শুভেন্দু বাবু যা কিছু আমাদের, তাহলে শুভেন্দু বাবু বলে দেবেন কি যে এখানে কি ঘটেছে, তাহলে বলুন। তার মানে এখানে কে কোন সংবাদপত্র কি কভার করবে, কে কোন চ্যানেল ঢুকবে, সেটা আপনারা বলে দেন। সেটা তার আমার নেতা যেটা অর্ডার করবে। কেন সেটা তো আমি আখরোজা বিবির বিষয়ে কথা বলবো, আপনি আখরোজা বিবির স্বামী নন। এখন দেখবেন আমি ওটাকে ভেঙে করে দেখাবো আপনাকে। ক্যামেরা ভেঙে দেবেন বলছেন, এটা কি দাদাগিরি নাকি? দাদাগিরি নাকি যে আপনি বলছেন ক্যামেরা ভেঙে দেবেন? দাদাগিরি কেন, আপনাকে তো বলছি না, সেটা তো আপনার সঙ্গে কথা বলার আগে উনি জিতটা করছেন না। জিত করিনি, আমি বলছি আপনি তর্ক যেতে পারেন। ক্যামেরা ভেঙে দেবেন বলছেন কেন? করেছে আমাদের ক্যামেরা, সে যা করেছে তাকে বলুন, সেইটাই তাদের গিয়ে মারুন। আমাকে বলছেন কেন ক্যামেরা ভেঙে দেবেন? 1998 সালের মে মাসে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার চন্দনেশ্বর ব্লকে অশ্বত্থবেড়িয়া গ্রামের চম্পলা সর্দারের কথা মনে পড়ে? সিপিএম এর বিরুদ্ধে অভিযোগে বিরোধী নেত্রী উত্তাল করে তোলেন গোটা দেশ। চম্পলা সর্দারের মতন আরো একটা গল্প ফাঁদেন তৃণমূল নন্দীগ্রামে রাধারানী আড়িকে নিয়ে। 14 মার্চ 2007 পর ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাধারানী, যা মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়নি। 18 এপ্রিল 2008 আবার সিপিএম সমর্থকদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন রাধারানী। আমার নাম চিত্তরঞ্জন দাস। রাধারানী আড়ি কি হয়? আমার মেজুমে। রাধারানীর বাবা জানান যে 14 মার্চ 2007 তার মেয়ের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার সঙ্গে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি। তার পিজিতে যখন গেছে ধরা পড়ে গেলে সব ধরনের হবে আর কি রে, কিছু দেখিতে পারবে না। তখন তার ভাই করে বলে ঠিক যাও। 18 এপ্রিলও তাদের বাড়িতেই ছিলেন রাধারানী। সেদিন যে গেল ওটা আমার বাড়িতে ছিল। পুরো ঘটনাটাই স্রেফ মিথ্যে বলে উড়িয়ে দেন রাধারানীর বাবা। কলকাতার এসএসকেএম হাসপাতালে নানান পরীক্ষার পর মেডিকেল রিপোর্টে জানা গেছে রাধারানী আড়ির ধর্ষণের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে আমি কিছুক্ষণ আগেই পেয়েছি, তাতে ইন্টারনাল এক্সামিনেশনে ক্লিয়ার কাট বলেছেন যে দ্যার ইজ নো এনি সাইন ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভেলস দ্যাট যে তাকে রেপ করা হয়েছিল।
চ্যাংড়ামো হচ্ছে, আমরা কেউ কিছু বুঝি না। এখন কি করে দেখানো যায় যে উনি রেপ হননি, উনি হয়েছেন আলবাত হয়েছেন। চম্পলা সর্দারের ধর্ষণের মিথ্যে অভিযোগে অভিযুক্ত 5 জন সিপিআইএম সমর্থক 2 বছর বাদে নিরপরাধ প্রমাণিত হয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তাদের পরিবার সেই 2 বছর কিভাবে বেঁচেছিলেন সেই খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। যেমন আসে না এশারুল বিবি, ফাতেমা বিবিদের কথা। তবু রাজনৈতিক লড়াইয়ে বিপর্যস্ত বিরোধী দল বারবার ছুঁড়ে দেন এই নারী নির্যাতনের মিথ্যে অভিযোগ। বারবার ষড়যন্ত্র, বারবার আক্রমণ, চারিদিকে মিথ্যে আর গুজবের বিষ। চক্রান্তকারী শক্তি লুটছে তার ফায়দা। এখনো মানুষ আক্রান্ত, এখনো মানুষ বিভ্রান্ত, তবু শেষ জবাব দেবে মানুষই।